এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিনভাবে খেপেছে। আজকেই বাংলাদেশ দখল করতে চলেছে ছাত্রলীগ। এইদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গ্রেপ্তার হতে চলেছেন। শেখ হাসিনা আজকেই ক্ষমতা গ্রহণ করবেন। সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। নানা অনিয়মের অভিযোগ আর বিতর্কের পর অবশেষে পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বৈঠকে বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার, তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই। আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত। ওনারা দেশ চালাতে পারছেন না, ওনারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। অন্তর্বর্তীকালে সরকারে যে বা যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেককে মনে করেন লুটপাটে ব্যস্ত। দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই, আর এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতিয়ে নিয়ে নিবে। ডক্টর ইউনূস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে। ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান। ডক্টর ইউনূসের পতন ঘটাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে। উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে, তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত, নতুবা তার পদত্যাগ করা উচিত। সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে সেই প্রশ্নটা অনেকে তুলছেন। আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি এক ব্যক্তি। একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে। চোর তরুণের বিরুদ্ধে বলে কিছু নাই, বিরুদ্ধও চোর হতে পারে, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কত বড় দুর্নীতি করেছেন। তার এবার পতন নিশ্চিত, কারণ ডোনাল্ড ট্রাম্প কঠিনভাবে খেপেছেন। এইদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের চাপে তিনি পদত্যাগ করতে চলেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই আসিফ মাহমুদ এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ব্যতীত উপদেষ্টাদের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতায়। এমনই আমরা তথ্য আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার ডক্টর ইউনূসকে চরম ভাবে মনে করেন সতর্কবার্তা করে দেন, চরম ভাবে যে আপনি বা আপনার সরকার এখন পর্যন্ত ব্যর্থ, একদম টোটালি ব্যর্থ। আপনারা যদি এখন পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরিয়ে না আনতে পারেন, কিংবা আপনাদের সমন্বয়ক বা উপদেষ্টা যে বাজার আছে তারা যদি নিজেদের ভিতরে আপনার কামড়া কামড়ি বা লুটপাট বন্ধ না করে, তাহলে আমরা ক্ষমতা হাতে নিতে বাধ্য হব। আসলে এই প্রেসার ক্রিয়েটটা কেটা করে? জাতিসংঘ থেকে ডিরেক্ট আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে করে যে সম্পূর্ণ কিছু, তাহলে তো আপনার দায়ভার তো মিস্টার ওয়াকারকে মনোনয়ন করা হবে। আর এই ওয়াকারও কিন্তু পার পেয়ে যাবে না, কারণ আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে বা প্রতিনিয়ত যদি আপনি দেখেন এখন বর্তমান জঙ্গিরা মানে আপনার ইলিয়াস থেকে বা পিনাকি যে বাজার আছে, দেখবেন এরা বর্তমান নিজেদের ভিতরে মনে করেন কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। আজকে অরে নিয়ে কথা বলে, কালকে বলে অর মুখোশ উন্মোচন করে, কালকে অর মুখোশ উন্মোচন করে, মানে কে কার মনে করেন মুখোশ বর্তমান উন্মোচন করবে জাতির সামনে, তারা নিজেরাই মনে করেন কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। কারণ বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের যে বা যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেককে মনে করেন লুটপাটে ব্যস্ত, প্রত্যেককে। এবং এটা নিয়েই যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা আসলে ওইভাবে আপনার যে ভাগ আছে, যে একটা পাত আছে, সেটা আসলে সমানভাবে মনে হয় পাচ্ছে না। এটার জন্যই একের পর এক একজনে তাদের মুখোশ উন্মোচন করা মনে করেন শুরু করে দিছে। তবে দেখার বিষয় হচ্ছে প্রধান মিস্টার ওয়াকার তিনি দেখবেন অচিরেই এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যদি তার নিজের ভূমিকা কিংবা আপনার একটা সাধারণ ভূমিকা বা কোনো দলের না, কোনো আপনার নির্ধারিত কোনো মানুষের না, মানে নিঃস্বার্থে তিনি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের আপনার হয়ে কাজ না করবে, দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই, আর এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতিয়ে নিয়ে নিবে। এটাও আপনারা দেখতে পারবেন। যাই হোক, এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে, এবং যে বা যারা বহির্বিশ্বে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারাও দেখবেন আরো নামবে। তারা নামতে নামতে দেখবেন একে অপরের, কিংবা এই আন্দোলনটা কিসের ভিত্তিতে হয়েছে, কোঠা না মেধা নাকি আপনার এই কোঠা নামে পুনরায় এই পূর্ব পাকিস্তানকে মানে পাকিস্তানে রূপান্তরিত করা, দেখবেন সবই তাদের নিজের মুখ থেকে মনে করেন স্বীকার করবে জাতির সামনে অচিরেই। এই বাঙালি জাতি প্রত্যেকে দেখতে পারবে ইনশাল্লাহ। এই সরকার চলে যাওয়া উচিত। ওনারা দেশ চালাতে পারছেন না, ওনারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত। আমরা কোনো সময় আমাদের জীবদ্দশা কি আগে কোনো সময় শুনিনি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে নেমে এসেছে। কারো কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই, জান মাল ইজ্জত কোনো কিছু নিরাপত্তা নেই, এবং মানুষের অসহায়ত্ব দেখে মনে
দুঃখ করা ছাড়া কিছু নেই। একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষরা বেঁচে আছে। তো এই অবস্থায় আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা বিধান করা। সেখানে যখন ব্যর্থ হয়েছেন এবং হয়ে যাচ্ছে এবং পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলছে, মনোবল শূন্য একটি পুলিশ ঢালাওভাবে তাদেরকে ফেডারেশনের আর পেশিবাদের দোষত্ব ইত্যাদি আখ্যা দিয়ে নানান মামলা মোকদ্দমা দিয়ে ট্রান্সফার করে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদেরকে মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এখন পুলিশ নিজেরা বুঝতে পারছে না কোনটা বলে ভালো কোনটা বলে খারাপ। তারা চাকরিজীবী মানুষ, চাকরি করে খায়, তাদেরকে সরকারি অর্ডার অনুযায়ী কাজ করতে হয়, যে সরকারি আসুক তার নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। তারা সবসময় এত আদর্শ এত বুঝতে পারে না। তো এই কথাগুলি চিন্তা না করে তাদেরকে যে কোনোভাবে শাস্তিযোগ্য করা হয়েছে, তাদেরকে জেল দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আসামি করা হচ্ছে। আর এই জন্য তারা পুলিশ অকার্যকর এবং ওনারা পুলিশকে কার্যকর করে কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন। আমরা কেউ এখানে সেফ না। ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না, ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত। যদি অন্য কেউ পারে ভালো করে, তাহলে দেশের মানুষ একটা রক্ষা পাবে। এবং এই সরকার যে নির্বাচন করছেন, আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার। তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই। এখানে নির্বাচনের নামে একটা প্রহসন হবে। আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই, একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোনো নিরপেক্ষতা নেই। তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে, অন্যায়ভাবে আমাদের মিছিল করতে দিচ্ছেন না, ইফতার পার্টি পর্যন্ত করতে দিচ্ছেন না, এবং বিভিন্নভাবে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানে আমাদের সবখানে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে কতটুকু আমরা সুফল পাবো? আর ওনাদের নিজস্ব কিছু ফেভারিট মানুষ এবং দল, সেগুলোকে ওনারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন। সরকারে তারা না থাকার পরও সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা নির্বাচন সবকিছুর দিকে এগিয়ে যাচ্ছে, রাজনীতি করে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনো সঠিক নির্বাচন হওয়া সম্ভব নয়। আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত। ওনারা দেশ চালাতে পারছেন না, ওনারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। আর যেটা ওনার সংস্কারের নামে যে কথাটা গান তুলেছেন, এবং দুটোই ওনারা করছেন যে মনে হচ্ছে যে সময় বেশি করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধ করা, নিজেদের দলকে শক্তিশালী করা, এটি তাদের প্রধান উদ্দেশ্য। আইন শৃঙ্খলার অবনতিটাও এরা একটা এক্সকিউজ হিসেবে দেখিয়ে ওটা ওনারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে। তো আমি সংস্কারের কথা এটি বললাম, যারা সরকারের কাজে আছেন তারা অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, লেখাপড়া ভালো, সবই আমি বিশ্বাস করি। কিন্তু একটা কথা আমাদের বলতেই হবে যে ওনারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধরনের কোন রকম ধারণা নেই, এবং তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে হয় সেই সম্পর্কে, বাংলাদেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, তার রাজনীতি কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে তাদের কোনো বাস্তব কোনো অভিজ্ঞতা নেই। ফলে তারা যেগুলো প্রপোজাল দিবেন এগুলো বাস্তবসম্মত প্রপোজাল হবে না। হয়তো কিছুটা এই যে নতুন দল তৈরি করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পৃষ্ঠপোষকতা বা তাদের সেই ধরনের দলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়তো ওনারা সময় বৃদ্ধি করতে চাচ্ছেন, একটা নির্বাচনে একটা রিফর্মস করতে চাচ্ছেন। আমরা এই জন্যই মনে করি এনাদের অধীনে কোনো রিফর্মস আমরা হওয়া সঠিক হবে না। কাজেই ওনারা যত তাড়াতাড়ি চলে যায় আমি মনে করি দেশ ও জাতির জন্য ততই মঙ্গল, এবং সামনের দিকে হয়তো আমরা একটা ভালো দেশ বা একটা বসবাসযোগ্য একটা বাংলাদেশ তৈরি করতে পারবো সকলে মিলে, সকল দেশবাসী সম্মিলিত হবে। ওনারা দেশকে বিভক্ত করছেন, দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, একজন আরেকজনের পিছনে লাগিয়ে দিচ্ছেন, লেলিয়ে দিচ্ছেন। মানে হিংসা দেশ এবং ঘৃণা এবং প্রতিহিংসা, এটি এখন বাংলাদেশে একমাত্র রাজনীতির চর্চা হয়ে দাঁড়িয়েছে। একটা শ্রেণীর মানুষকে যারা একটু উগ্রপন্থী, সেই মানুষগুলোকে এবং যারা ইসলামিক উগ্রপন্থী এবং যারাকে বলা যায় রক্ষণশীল, তাদের দল এক করেছেন। বাকি সব যারা উদারপন্থী মানুষ তাদেরকে তারা পেশিবাদের দোষক এবং পেশিবাদ হিসাবে চিহ্নিত করে তাদেরকে সমস্ত রাজনীতি থেকে বাইরে বের করে দিচ্ছেন। এবং এমন কথা তাদের ঘনিষ্ঠ জন থেকে শোনা যায় যে তাদের শুধু রাজনীতি করে নয়, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো কাজে তারা অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা একটা রাজনীতি করতে চাচ্ছেন দেশে, উইচ ইজ ইম্পসিবল, ওইটা কোনোদিন সম্ভব হবে না। এবং দেশের যে আর্থিক অবস্থা এবং সেখানে নতুন করে যে আমেরিকার যে তরফ থেকে যে ধরনের হুমকি আসছে, আমরা মনে করি বাংলাদেশ একটা সমূহ বিপদের দিকে ধাবিত হচ্ছে, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যত তাড়াতাড়ি থেকে উদ্ধার করা যায় ততই ভালো। তার প্রধান এবং আমি মনে করি জরুরি কাজ হলো এই সরকারের সরে নতুন করে সরকার আসবে। উপদেষ্টা আসিফ মাহমুদের গতকালকের একটা ফেসবুক পোস্ট বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতটুকু জানার অধিকার আমারও আছে। তাকে না জানিয়ে তার মন্ত্রণালয়ে কি হচ্ছে সেটা জনগণকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানোর কি আছে সেই প্রশ্নও তুলছেন অনেকে। তাহলে কি উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে? একজন আরেকজনকে পাশ কাটিয়ে অনেক কিছু করার ঘটনা ঘটছে, নাকি প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে পাত্তা না দিয়ে অনেক ঘটনা ঘটাচ্ছেন? সেই প্রশ্নগুলো আসিফ মাহমুদের এই পোস্ট কিন্তু জন্ম দেয়াছে। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি আমেরিকায় রয়েছেন, দেশান্তরী হয়েছেন অনেক আগে, সেখান থেকেই নানা রকমের কন্টেন্ট তৈরি, নানা রকমের কথাবার্তা বলেন বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। আসিফ মাহমুদকে নিয়ে তিনি একটা ভয়াবহ পোস্ট করেছেন। আসিফ মাহমুদ টাকার বাণিজ্য করছে, একেবারে নাম ধরে কারা কারা তার বাহিনী হিসেবে কাজ করছে সেগুলো জানিয়ে তিনি পোস্ট করেছেন। ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লাখ টাকা, অর্থাৎ 129টি ওয়ার্ড কমিশনারে প্রশাসক বসাবে সরকার, সেই টেন্ডার নাকি নাগরিক অধিকার কমিটিকে দেওয়া হয়েছে, যা পরিচালনা করছে আসিফ মাহমুদ। এদিকে গণ অধিকার পরিষদের নেতা, সাবেক নেতা তারেক, যাকে আম তারেক হিসেবে চিনি, তিনি একটি ভিডিও করেছেন
সেখানে তিনি বলেছেন যে জনপ্রতি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মানে প্রশাসক হিসেবে জনপ্রতি 50 লাখ থেকে 1 কোটি 2 কোটি টাকাও নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ মানে এলাকা বেস করে। সেখান থেকে অন্তত 100 কোটি টাকার বাণিজ্য করছেন আসিফ মাহমুদ। এটা এই যে লুৎফরের কথা বলেছেন ইলিয়াস হোসেন, সেই লুৎফরের কথা বলেছেন কারা ইলিয়াস হোসেন যাদের যাদের নাম বলেছেন তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ড সহ আমতারিক ব্যাপারগুলো স্পষ্ট করেছেন। এই ব্যাপারটা নতুন করে ভাবাচ্ছে যে ইলিয়াস হোসেন আমতারেক এরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একাট্টা হয়ে কাজ করেছেন। দুদিন আগেও ইলিয়াস হোসেন আসিফ মাহমুদের প্রশংসা করেছেন, আসিফ নজরুলের যদিও সমালোচনা করেছেন। হঠাৎ করে কি এমন হলো সে টাকার ভাগাভাগি নিয়ে অনেকে আবার এও ট্রল করছেন যে টাকার ভাগাভাগি ঠিক মতো হয়নি বলেই এই ধরনের পোস্ট দেয়া দিয়ে চলছে। ব্যাপারগুলো আসলেই ট্রলের জন্ম দিচ্ছে, ব্যাপারগুলো হাস্যরসের জন্ম দিচ্ছে। কিন্তু উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত, নতুবা তার পদত্যাগ করা উচিত, এমনটাও বলছেন অনেকে। ঠিক তার এই সমালোচনা যখন চলছে তখন কয়েকদিন আগে আমরা দেখেছি এই আসিফ মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ আসিফ নজরুল, যেটাকে অনেকে বলছেন যে এই ছাত্র উপদেষ্টারা অন্যান্য উপদেষ্টাদের চালাচ্ছেন এবং অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টা দুইজনকে ভয় পান, তাদেরকে তেল দিয়ে চলেন। সেই তৈলাক্ত কথাবার্তাই আমরা আসিফ নজরুলের মুখে শুনেছি। বই প্রকাশ অনুষ্ঠানে আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন যে এই ছেলেগুলো 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমানোরও সুযোগ পায়নি, এখনও বোধহয় তার চোখ লাল আছে, এত কাজ করছে এই ছেলেগুলো, আমরাও পারছি না তাদের সঙ্গে। এরকম প্রশংসা করতে করতে একেবারে তেলে ভিজিয়ে দিয়েছেন। সেই আসিফ মাহমুদ সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য যখন ইলিয়াস হোসেনরা করেন তখন প্রশ্ন আসে যে সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে, সেই প্রশ্নটা অনেকে তুলছেন। সেই প্রশ্ন যখন তুলছেন তখন বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাস তিনি প্রশ্ন তুলেছেন, সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন বিএনপিকে কোণঠাসা করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে। বিএনপিকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে, এই ভয়াবহ অভিযোগ মির্জা আব্বাস করেছেন। তার মানে কি এই সরকার বিএনপিকেও বাদ দিতে চাইছে, মাইনাস করতে চাচ্ছে? আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মাইনাস করলে কার লাভ? নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের লাভ, তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই কাজ করা হচ্ছে। বিএনপির অভিযোগ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করে। আবার মির্জা আব্বাস এটাও বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান। ডক্টর ইউনূসের পতন ঘটাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে, তার একটি ধারণা আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, আমি যে আলোচনা করছি এখানে মূল বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান। একটা বিশ্বস্ত সূত্র বলছে যে ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটি ধারণাপত্র সামনে রেখেই এই প্ল্যান নেওয়া হয়েছে। 3টি পরিকল্পনা করা হয়েছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। তবে জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেসের সফল বাংলাদেশ সফরের পর নড়ে চড়ে বসেছে ওই গ্রুপটি। ফলে দ্রুততম সময়ের মধ্যে তারা সক্রিয় হতে যাচ্ছে। 3 ভাবে 3 পন্থায় 3টি পরিকল্পনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে, তার দুর্বলতাগুলোকে সামনে এনে পতন ঘটাবার একটা প্ল্যান বা একটা পরিকাঠামো তৈরি করতে চায়। আমি দেশের অভ্যন্তর থেকে যদি দেখি, এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন আছে বলে মানুষের মধ্যে একটা স্বস্তি আছে, কিন্তু অস্বস্তিও আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মব বিভিন্ন জায়গায় ঘটছে। 5ই আগস্টের পর থেকে এই মবের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। সংঘবদ্ধ মানুষ যাইছে তাই করছে। এখন এই বিষয়ে জনগণের ভেতরে প্রচন্ড অসন্তোষ এবং উষ্মা রয়েছে। এই অসন্তোষ এবং উষ্মাকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তর থেকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এক হবার বা কাছাকাছি আসারও একটা চেষ্টা চলছে। জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আরেকটু তথ্য দেই, যে জাতীয় পার্টি সর্বশেষ রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে যে ইফতার পার্টি করেছে, সেইখানে বিএনপি সহ গণ অভ্যুত্থানের পক্ষের কোনো রাজনৈতিক দলই উপস্থিত হয়নি। ফলে জাতীয় পার্টি এই মুহূর্তে একঘরে অবস্থানে রয়েছে। হঠাৎ করেই জাতীয় পার্টি এই ধরনের অবস্থানের মুখোমুখি হবে বলে তাদের কাছে প্রত্যাশিত নয়। জি এম কাদের বরাবরই বলেছেন যে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছে তখন তিনি এই আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছিলেন। প্রিয় দর্শক, এখন দেখুন দেশের অভ্যন্তর থেকে একটা প্রচেষ্টা যেমন হচ্ছে, প্ল্যান এ নিয়ে তারা এগুচ্ছে, সেই বিষয়ে আমি আরো কিছু তথ্য দিতে চাই। আর অভ্যন্তরের বাইরে মানে সীমানার বাইরে বহির্বিশ্বেও একটা পরিকল্পনা চলছে। ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন বেকায়দায় পড়বে, এটা একটা প্রত্যাশিত বিষয় ছিল। আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকেও এ নিয়ে একটা আওয়াজ ওঠানোর চেষ্টা ছিল, কিন্তু সেই আওয়াজ ওঠানো যায়নি। এবার দেখুন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
ক্ষমতায় আসার পর সেই ধরনের শীতলতা তৈরি হয়নি। সর্বশেষ আমরা দেখেছি ট্রাম্প প্রশাসন 41টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। যারা বহির্বিশ্বে ইউনূস সরকারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করছেন, তাদের একটা টার্গেট ছিল যে এই 41টি দেশের মধ্যে বাংলাদেশের নাম থাকবে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে পাকিস্তান বা রাশিয়ার নাম থাকলেও বাংলাদেশের নাম থাকেনি। ফলে অনেকটাই ব্যর্থ হয়েছে সেই পরিকল্পনাকারীরা। এখানে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন ইলন মাস্ক। জানেন আপনারা সবাই যে ট্রাম্প প্রশাসনের ডিপ স্টেট হিসেবে তিনি কাজ করছেন। ট্রাম্পের ছায়া প্রেসিডেন্ট হিসেবে এখন কাজ করছেন ইলন মাস্ক। ইতোমধ্যে ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা দেবেন। এর বাইরে কূটনীতিকরা কিন্তু স্বাভাবিক সম্পর্ক এখনো বজায় রেখেছে ইউনূস সরকারের সঙ্গে। এইরকম একটা পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ এবং 3টি পরিকল্পনা আঁটা হয়েছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং তার দুর্বলতাগুলো প্রকটভাবে সারা বিশ্বে তুলে ধরা যায়। প্রিয় দর্শক, এখন আমি আবার দেশের অভ্যন্তরে আসি। দেশের অভ্যন্তরে অপপ্রচার এবং বয়ান তৈরি। অপপ্রচার কোত্থেকে হচ্ছে? একদম গ্রেবলসীয় অপপ্রচার, সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরের মিডিয়া। আর বাংলাদেশে এই সরকার যে দুর্বলতাগুলো দেখাচ্ছে সেগুলোকে সামনে রেখে নতুন বয়ান তৈরি হচ্ছে। আপনারা জানেন যে জাতীয় পার্টির পাশাপাশি কদিন আগে মানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়কালেই গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে যে মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চের সংগঠকরা আবারও সক্রিয় হবার চেষ্টা করেছে। এটা হচ্ছে প্রথম পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে ভেস্তে গেছে। যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। তড়িৎ কিছু উদ্যোগ এই সরকার নিয়েছে বলে এখন দ্বিতীয় পরিকল্পনাটা কি? যে ব্যর্থতাগুলো এক করে বয়ান তৈরি করা এবং বিভিন্ন রাজনৈতিক সরকারের রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালানো। গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিও তো দেখতে পারলেন, সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ঘটতেছে, অনেক কিছু দেখতেছেন, অনেক কিছু সম্পর্কে অবগত আছেন। তাছাড়া আজকের এই ভিডিওতে আরো নতুন কিছু তথ্য পেলেন। সম্মানিত দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ খুবই বিপদের মধ্যে পড়তে চলেছে দুর্নীতির অভিযোগে। সেই সাথে এই সরকারে থাকা উপদেষ্টা সমন্বয় থেকে উপদেষ্টারাও মহা বিপদে পড়তে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হতে চলেছে খুব শীঘ্রই, কারণ যুক্তরাষ্ট্রের সহযোগিতায় শেখ হাসিনা আবার ক্ষমতায় বসতে চলেছেন। এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গেছে, শেখ হাসিনার পক্ষে অবস্থান করতেছে। যাই হোক দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন।